তারা যেমন আমাদের নির্দেশ দিয়েছে, আমরাও আমাদের দরজা জানলা বলছি খোলা আছে। যে কোনো রাজনৈতিক দল থেকে বহু মানুষ, প্রাক্তন বিধায়ক, বর্তমান বিধায়ক, অনেকেই কংগ্রেসে আসতে চাইছেন। আমরা আলোচনা করছি এবং আমরা প্রত্যেকের জন্য যে কোনো রাজনৈতিক দল থেকে কংগ্রেসে আসলে আমরা তাকে নেব। তার কারণ কংগ্রেসই একমাত্র, সবাই বুঝেছে যে বিজেপির বিচারধারার বিরুদ্ধে, আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে কংগ্রেসের দরজা খোলা, প্রত্যেকে আসতে পারে। কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সেইভাবে শক্তি নেই, তারা পারবেন না। এই ভদ্রলোকের নাম শুভঙ্কর সরকার, বর্ষিয়ান কংগ্রেস নেতা এবং প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি। বহু বছর পর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিনি অন্তত এটুকু হিম্মত দেখাতে পেরেছেন, সাংগঠনিক দুর্বলতা থাকা সত্ত্বেও রাজ্যের 294টি কেন্দ্রে এককভাবে প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং শূন্য থেকে খাতা খুলেছে তাদের, পেয়েছে 2টি আসন। এটা অতি ক্ষুদ্র হলেও প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে শুভঙ্কর সরকারের একটি সাফল্য বটে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি কি বললেন? রাজ্যের তৃণমূলের বিপর্যয়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন, যাদের কংগ্রেসের ঘরে জন্ম, যাদের চোখ ফুটেছে কংগ্রেসের ঘরে, কংগ্রেস থেকে যারা রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছেন, তারা বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন চাপের মুখে পড়ে বা রাজনৈতিক সমীকরণে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। কিন্তু এই মুহূর্তে রাজ্যে বিরোধী রাজনীতির যা পরিস্থিতি, তাতে একমাত্র রাজ্য ও কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে কংগ্রেসই, বাকিদের সেই ক্ষমতা নেই। এই বাকি মানে তিনি বামেদের কথাও বলেছেন এবং খাতায় কলমে প্রধান বিরোধী দল তৃণমূলের কথাও বলেছেন। তিনি বলেছেন সব রাজনৈতিক দল, অর্থাৎ বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের সমস্ত নেতা কর্মীদের তারা আহ্বান জানাচ্ছেন, কেউ যদি কংগ্রেসের সঙ্গে রাজনীতি করতে ইচ্ছুক, কংগ্রেসের হাত ধরে আগামী দিনে রাজনীতির পথ চলতে ইচ্ছুক, তাদের সাদরে আমন্ত্রণ। কিছু ক্রাইটেরিয়া নিশ্চয়ই তারা রেখেছেন, দুর্নীতি ইস্যু বা দুর্নীতির অভিযোগ বা বিভিন্ন ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছেন তাদেরটা স্ক্যানার দিয়ে দেখা হবে, কিন্তু বাকি সবাইকে আমন্ত্রণ করেছেন। তিনি যে কোনো দলের রাজনৈতিক নেতানেত্রী হতে পারেন, সাধারণ কর্মী হতে পারেন, জনপ্রতিনিধি হতে পারেন, এমএলএ হতে পারেন, এমপি হতে পারেন। প্রদেশ কংগ্রেস শুভঙ্কর সরকার আরও একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের দিকে। 21শে জুলাই, আপনারা জানেন 1993 সালের 21শে জুলাই অবিভক্ত কংগ্রেসের যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে ভোটের ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্রের জন্য মহাকারণ অভিযান হয়েছিল এবং সেই অভিযানকে দমন করতে তৎকালীন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যদের পুলিশ তরতাজা 13 জন যুব কংগ্রেস কর্মীর ওপর গুলি চালিয়েছিল। সেই থেকে প্রত্যেক বছর 21শে জুলাই পালন করে আসছে কংগ্রেস এবং 1998 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেস মূলত ধর্মতলায় এই কর্মসূচিটি পালন করে থাকে এবং কংগ্রেস করে থাকে মহাজাতি সদনে। এবার প্রদেশ কংগ্রেস সভাপতি যে আসন্ন 21শে জুলাই, এবার তারা কিন্তু কোমর বেঁধে নামছে 21শে জুলাই পালনের জন্য এবং তারা এখন থেকেই ঘোষণা করেছেন শহীদ মিনার প্রাঙ্গণে এবারে 21শে জুলাই তারা বড় করে উদযাপন করবেন। কারণ তারা মনে করছেন এবারে 21শে জুলাইয়ে তারা হয়তো তৃণমূলকে টেক্কা দিতে পারবেন। অন্যদিকে রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তৃণমূলের যা পরিস্থিতি, তাতে 21শে জুলাই না কংগ্রেস এবং তৃণমূল হাতে হাত মিলিয়ে নেয় অথবা মিশে যায়। দেখুন, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর 18 থেকে 20টা দিন পেরিয়ে গিয়েছে। এই প্রথমবার বাংলার বুকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এই 18-20 দিন রাজ্য রাজনীতিতে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে গিয়েছে, সেটা ইতিবাচক হোক কিংবা নেতিবাচক। ইতিবাচক ঘটনাগুলোর মধ্যে বিজেপি ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার বেশিরভাগটাই পালন করার কথা তারা ঘোষণা করছে এবং বেশ কিছু ক্ষেত্রে তার ইমপ্লিমেন্টেশনও দেখা যাচ্ছে। যেমন রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে মা ক্যান্টিন কিংবা কর্মসংস্থানের ক্ষেত্রে আরও 5 বছর করে বয়সের ছাড় অথবা আয়ুষ্মান ভারত প্রকল্পের মতো একাধিক প্রকল্পের কথা তারা ঘোষণা করেছে। একই সাথে বিজেপি ঘোষণা করেছিল দুর্নীতির ক্ষেত্রে, তোলাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি তারা নেবেন এবং সেই নীতিতেই তারা রয়েছেন। আমরা দেখতে পেয়েছি এই দুর্নীতি বা তোলাবাজির অভিযোগে একাধিক তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। এটা যেমন ইতিবাচক দিক,
নেতিবাচক কিছু ঘটনা ঘটে গিয়েছে, যেমন বুলডোজার চালানো নিয়ে রাজ্যের একাংশের মানুষের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়েছে, হকার উচ্ছেদ নিয়ে একটা বিক্ষোভ তৈরি হয়েছে। এর পাশাপাশি কুরবানির ঈদে গরু জবাই নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করেছে নতুন রাজ্য সরকার। গরু জবাই করা যাবে, কিন্তু একেবারে সরকারি আইন মেনে সেটা করতে হবে। হাইকোর্টেও গিয়েছিল, হাইকোর্ট কিন্তু রাজ্য সরকারের কোর্টেই বল ফেলে দিয়েছে। ফলে ইতিবাচক নেতিবাচক বিষয় নিয়েই কিন্তু রাজ্য সরকার এগিয়ে চলেছে। বয়স মাত্র 18 থেকে 20 দিন। এই নতুন রাজ্য সরকারকে নিশ্চয়ই কাজ করার সুযোগ দিতে হবে। পাশাপাশি গঠনমূলক সমালোচনার মতো যদি কোনো ইস্যু থাকে সেগুলো নিয়েও আলোচনা করতে হবে। যেমন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে নাকি মুখে স্যালুটে বেঁধে দেওয়া হচ্ছিল, সে বিষয়টি নিয়েও প্রচুর আলোচনা হয়েছে এবং সেই ক্ষেত্রে কিছুটা শিথিলও করেছে রাজ্য সরকার। তো এভাবেই 18-20টা দিন নতুন রাজ্য সরকার, বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী সরকার কিন্তু পেরিয়ে এসছে এবং আগামী দিনে তারা পথ চলবে। কিন্তু বিরোধী রাজনীতির ভরকেন্দ্রে কারা থাকবে? কংগ্রেস, বামেরা, নাকি প্রধান বিরোধী দল অন্তত আসন পাওয়ার বিচারে তৃণমূল কংগ্রেস? দেখুন, তৃণমূল কংগ্রেস সম্পর্কে যেটা বলতে হচ্ছে বা যেটা সত্যি সত্যি দেখা যাচ্ছে, শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিধায়কদের একটা বড় অংশ, সাংসদরা তো প্রায় সবাই, কাউন্সিলররাও কেউ তাদের নিচু স্তরের কর্মীদের পাশে নেই, কেউ মানুষের পাশে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বিভিন্ন উইং বা বিভিন্ন শাখা সংগঠনকে নিয়ে, জনপ্রতিনিধিদের নিয়ে রোজই কালীঘাটে মিটিং করছেন, কিন্তু তার কোনো ইমপ্লিমেন্টেশন কিন্তু এখনো চোখে পড়েনি। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের একটা বদনাম আছে বা সুনাম আছে, তৃণমূল কংগ্রেস নাকি দক্ষিণ কলকাতার দল। অর্থাৎ দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে দলের সর্বোচ্চ নেতৃত্ব, এমনকি দলের জনপ্রতিনিধি থেকে শুরু করে দলের অধিকাংশ মন্ত্রী, হেভিওয়েট নেতা সবই দক্ষিণ কলকাতার আনাচে কানাচে থাকে। তো আজকের আমরা একটা অদ্ভুত ঘটনা দেখলাম, সেই দক্ষিণ কলকাতার বালিগঞ্জে হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল একটি বিক্ষোভ সমাবেশ করছে, যার নেতৃত্বে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। 2-1জন কাউন্সিলর বাদ দিয়ে, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পরাজিত হয়েছেন, তাকে বাদ দিয়ে দক্ষিণ কলকাতার আর কোনো নেতাকে কিন্তু বালিগঞ্জ দক্ষিণ কলকাতার মধ্যে সেখানে আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বরং উত্তর কলকাতা থেকে সেই নয়না বন্দ্যোপাধ্যায়, সেই কুণাল ঘোষরা ছুটে ছুটে শিয়ালদাতেও বিক্ষোভ সমাবেশ করছেন, দক্ষিণ কলকাতাতেও বিক্ষোভ সমাবেশ করছেন। দমদমে কাদের কাউন্সিলরের চরম পরিণতি, সেখানেও দেখলাম কুণাল ঘোষদের মতো উত্তর কলকাতার নেতারাই কিন্তু ছুটে যাচ্ছেন। ফলে দক্ষিণ কলকাতাতেই যখন তৃণমূল অস্তিত্ব সংকটে ভুগছে, তাহলে গোটা রাজ্যে তৃণমূলের কি পরিস্থিতি, এটা কিন্তু সহজেই অনুমেয়। দেখুন, সংসদীয় গণতন্ত্রে একটা দল জিতবে, একটা দল হারবে। ঠিক 5 বছর আগে বিজেপির তো এমনই অবস্থা হয়েছিল আজকের যে অবস্থা তৃণমূলের। এবং সংসদীয় রাজনীতিতে একটি দল হারবে, একটি দল জিতবে, এটাই রীতি। আবার হয়তো কয়েক বছর বাদে সব কিছু পাল্টাবে, কিন্তু যে দলটি হেরে যাবে বা শাসন ক্ষমতা থেকে চলে যাবে, সেই দলের শীর্ষ নেতৃত্ব কোনো এক অজ্ঞাত কারণে নিজেদের ঘর থেকে বেরোবেন না, বাউন্ডারির মধ্যে নিজেদের আবদ্ধ রাখবেন, কিছু মিটিং করবেন। বিপদে থাকা কর্মী সমর্থকরা, যে কর্মী সমর্থকরা তাদেরকে নেতা নেত্রী বানিয়েছেন, যে কর্মী সমর্থকরা এতদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে, ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে, না খেয়ে না দে এমপি, এমএলএ, সাংসদ, বিধায়ক, পৌরসভা, পঞ্চায়েত উপহার দিয়ে এসছেন, আজকে তাদের বিপদের দিনে শীর্ষ নেতৃত্ব প্রায় নেই বললেই চলে, কোথায় ঘাপটি মেরে বসে আছে। এবং এটা অত্যন্ত দৃষ্টিকটু, এটা অস্বীকার করার উপায় নেই। দর্শক বন্ধুরা, সকলের চোখে পড়ছে এই ঘটনা যে শীর্ষ নেতৃত্ব ঘাপটি মেরে বসে আছে। কি করছে কে জান? 18 থেকে 20 দিন হয়ে গেল। ওই কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের মতো হাতে গোনা কয়েকজনকে শুধু মাঠে ময়দানে দেখা যাচ্ছে, বাকিরা সব ভ্যানিশ। তো যাই হোক, সেটা তৃণমূলেরও সকল স্তরের নেতা কর্মীরা উপলব্ধি করতে পারছেন। দেখুন, তৃণমূলের যে সবাই দুর্নীতিবাজ, চোর, চিটিংবাজ, খুনি, এমন তো নয়। বহু ভালো নেতা কর্মী, বিশেষ করে কর্মীরা তৃণমূলের আছেন, তারাও উপলব্ধি করতে পারছেন। এমন অনেক কর্মীরা আছেন যারা নেতাদের জন্য আজকের বিপদে পড়েছেন, তাদের হয়তো কোনো দোষও নেই। ঠিক সেই জায়গা থেকেই কিন্তু তৃণমূলের প্রতি অভিমানে, ঘৃণায়, রাগে তারা কিন্তু কংগ্রেসের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। অনেকে ঝাঁপ মেরেছেন, নিচুতলের কর্মীরা যাচ্ছেন এবং আগামী দিনে জনপ্রতিনিধি অর্থাৎ এমএলএ, এমপি, বিশেষ করে সংখ্যালঘু এমএলএ, এমপিদের মধ্যে অনেকেরই কিন্তু জোড়া ফুলের ছাউনি ছেড়ে কংগ্রেসের হাত ধরার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি নিজেও জানাচ্ছেন, তাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন
কিন্তু এত তাড়াতাড়ি বলা যাবে না আসলে কি হবে। তবে 21শে জুলাই কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে কিন্তু একটা বিরোধী রাজনীতির শক্তির লড়াই আমরা দেখতে পারি। কারণ কংগ্রেস চাইছে বা এখন থেকে মাঠে নামতে চাইছে, তারা 7টা রাজ্যে ক্ষমতায় আছে এবং পশ্চিমবঙ্গেও বিজেপির বিরুদ্ধে প্রধান বিরোধী হয়ে উঠতে চাইছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা যদি প্রধান বিরোধিতা ধরে রাখতে চায় তাহলে এখনও কিন্তু সময় আছে শীর্ষ নেতৃত্বকে মাঠে নামতে হবে, কর্মী সমর্থকদের আস্থা দিতে হবে, ভরসা দিতে হবে, বিশ্বাস দিতে হবে। না তো অচিরেই কিন্তু হয়তো এই 21শে জুলাইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যে দল একদিন কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়ে কংগ্রেস ছেড়ে এসছিল, সেই দলের কিন্তু যারা সম্পদ অর্থাৎ কর্মী সমর্থক নিচুতলার কিছু নেতা নেত্রী কংগ্রেসে মিশে যেতে পারে। আবার অন্যদিকে রাজনৈতিক মহলে একটা বড় অংশ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হয়তো কংগ্রেসের সাথে হাত মিলিয়ে পথ চলতে চান। সেক্ষেত্রে যদি 21শে জুলাই দেখা যায় কংগ্রেস এবং তৃণমূল যৌথভাবে শহীদ মিনার হোক, ধর্মতলা হোক কিংবা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 21শে জুলাই পালন করে, তাহলে আপনারা কিন্তু অবাক হবেন না। কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের উচিত, তৃণমূল কংগ্রেসের, কংগ্রেস তো হাত বাড়িয়ে দিয়েছে, তারা তো ইগো সেন্টিমেন্টকে পিছনে ফেলে দিয়েছে। তৃণমূলকে ইগো সেন্টিমেন্ট ছেড়ে যদি লড়াইয়ের ময়দানে থাকতে হয়, যদি বিরোধী হয়ে থাকতে হয়, যদি রাজনীতিতে টিকে থাকতে হয়, যদি নিজেদের অস্তিত্বটা বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু কংগ্রেসের মতো সর্বভারতীয় দলের সঙ্গে অবিলম্বে হাত মিলাতে হবে। এবং তার জন্য আদর্শ মঞ্চ হতে পারে 21শে জুলাই শহীদ মঞ্চ। সেদিকেই কিন্তু এখন রাজনৈতিক মহল, বিশেষ করে বিরোধী রাজনৈতিক মহল, কংগ্রেস এবং তৃণমূলের কর্মী সমর্থক তারা কিন্তু তাকিয়ে আছে আগামী দিনে আসলে কি হতে চলেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অল্প হলেও হিন্স দিয়েছিলেন যে কংগ্রেসের সঙ্গে আগামী দিনে তারা যাবেন কিনা, যৌথ কর্মসূচি করবেন কিনা বা মিশে যাবেন কিনা। সে প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে সেটা আমাদের কৌশলগত ব্যাপার, আমরা নিশ্চয়ই সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি। এখন কি ভাবনা চিন্তা তিনি করেছেন তিনি বলতে পারবেন, তার দলের নেতারা বলতে পারবেন, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করে থাকতেই হবে। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানে শেষ করছি। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।